চলুন বন্ধুরা, আপনাদেরকে আবার স্বাগত জানাই মিলঘর অ্যাসোসিয়েশনের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার্সের আগত কোয়েশ্চানগুলো বা ওই রকম লেভেলেরই যেগুলো আসতে পারে সেরকম 100টা কোয়েশ্চান করবো, দুটো পার্টে আমরা করব। আপনারা যদি চান এই আমাদের চ্যানেল মিলঘর অ্যাসোসিয়েশন আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত হতে পারেন আমাদের চ্যানেলে। চলুন তাহলে আমরা জেনে নিই। প্রথমে আমরা জানবো কীভাবে নিয়োগ হয়। চলুন আমরা ভিডিওতে যাই। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারা আমাদের এই পরীক্ষাটা নেওয়া হবে। তার সিলেবাসের পরীক্ষার ধরন আমরা আগে জেনে নেব, তাহলে আমাদের পরীক্ষা সম্বন্ধে ধ্যান ধারণা আমাদের তৈরি হবে ঠিকঠাক। এই পরীক্ষায় মূলত 3টি দিয়ে থাকে। একটা সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ, চলতি ঘটনা, কারেন্ট অ্যাফেয়ার্স, যুক্তি বিচার। চলতি ঘটনা, সাধারণ জ্ঞান একটা পার্টের মধ্যে, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যুক্তি বিচার, রিজনিং আর ম্যাথ, অ্যারিথমেটিক। তো এখানে মোট 3টি বিভাগ থাকবে। 3টি বিভাগে 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। পরিচালনকারী সংস্থার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার নাম WBSSC গ্রুপ ডি। শূন্যপদ মোটামুটি 5500 কাছাকাছি। পরীক্ষার তারিখ এই 8 মার্চ রবিবার। মোট প্রশ্ন 40টি থাকবে, মোট নম্বরও 40 নম্বরের এক্সাম হবে। সঠিক উত্তরের জন্য 1 নম্বর থাকবে, আর কোনো নেগেটিভ মার্কিং নেই। এই পরীক্ষার কাট অফও 40-35-এর কাছাকাছি যাবে। মোট টাইম সময় দেওয়া হবে 1 ঘন্টা 20 মিনিট। প্রক্রিয়া প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ হবে। অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com। নতুন প্যাটার্ন আমাদের এসএসসি পাবলিশ করেছেন 2024-এর জন্য। মোট 3টি বিষয় থাকবে: সাধারণ সচেতনতা বা জেনারেল অ্যাওয়ারনেস, যুক্তি বিচার বা লজিক্যাল রিজনিং আর অ্যারিথমেটিক। দেখে নিই কোনটাতে কীরকম নাম্বারের কোয়েশ্চেন থাকবে। জিকেতে 20টা কোয়েশ্চেন থাকবে, 20 নম্বর। রিজনিং 10টা কোয়েশ্চেন থাকবে, 10 নম্বর। আর অ্যারিথমেটিক বা ম্যাথে সেম 10টা কোয়েশ্চেন থাকবে, 10 নম্বর থাকবে। টোটাল 40 নম্বর, 40খানা কোয়েশ্চেন, কোনো নেগেটিভ মার্কিং নেই। মোট সময় থাকবে আপনাদের 1 ঘন্টা 20 মিনিট। বললাম মোট 40টা প্রশ্ন থাকবে, সঠিক উত্তরের জন্য 1 নম্বর, কোনো নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষার মোট সময় 1 ঘন্টা 20 মিনিট। চলুন আমরা দেখে নিই 100খানা কোয়েশ্চেন। আমরা দুটো পার্টে এই ভিডিওটা কভার করব। শুরু করা যাক। আমাদের প্রথম কোয়েশ্চেন: ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? ভারতীয় সংবিধান কার্যকর হয় অপশান বি 26শে জানুয়ারি 1950 সালে। 15 আগস্ট 1947-এ আমাদের দেশ স্বাধীন হয়, স্বাধীনতা লাভ করেন। 26শে নভেম্বর 1949 সালে আমাদের সংবিধান গ্রহণ করা হয়, কিন্তু আমাদের চালু বা কার্যকর বা ইনঅ্যাক্ট হয় কিন্তু আমাদের 26শে জানুয়ারি 1950। আমাদের সংবিধান গ্রহণ করা হয় 26শে নভেম্বর 1949 সালে ড্রাফটিং কমিটির দ্বারা। পরবর্তী কোয়েশ্চেন: আমাদের জাতীয় সঙ্গীত রচনা কে করেন? আমাদের জাতীয় সঙ্গীত আর জাতীয় গান দুটো আলাদা আলাদা জিনিস। জাতীয় সঙ্গীত আমাদের জনগণ মন, যেটা আমাদের স্ট্যান্ডার্ড টাইম 52 সেকেন্ডের মধ্যে আমাদেরকে গাইতে হয়, যেটার আমাদের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি প্রায় 3টে দেশের জাতীয় সঙ্গীতের রচনা করেছেন।
ডাইরেক্টলিও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। ইন্ডিয়ান করেছেন বাংলাদেশের আমার সোনার বাংলা করেছেন, আর শ্রীলঙ্কার যেটা জাতীয় সঙ্গীত আছে সেটা তো ওনার জাতীয় সঙ্গীতে ওনার ইন্সপায়ার্ড হয়ে পর লেখা। আর আমাদের জাতীয় গান বা ন্যাশনাল সং বন্দে মাতরম, যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামে যুবকদের মধ্যে জাতীয়তাবাদ তৈরি করার জন্য অনেক হেল্প করেছেন। সেটার রচয়িতা বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমরা জানি, উনি পরবর্তীকালের প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সেকেন্ড প্রেসিডেন্ট ছিলেন। জওহরলাল নেহরু ছিলেন ফার্স্ট প্রাইম মিনিস্টার। ইন্দিরা গান্ধী পরবর্তীকালে প্রধানমন্ত্রী হন। দেখিনি পরের কোয়েশ্চেন আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? এটা আশা করি আপনারা সবাই জানেন। আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। আসানসোল আমাদের দ্বিতীয় শহর। দার্জিলিং আমাদের একমাত্র পাহাড়, আমাদের উত্তর দিকে লোয়ার হিমালয়ানের পার্ট। ভারতের বৃহত্তম রাজ্য আয়তনে আমাদের রাজস্থান, তারপর উত্তরপ্রদেশ সেকেন্ড। আর এই রাজস্থানের মধ্যে আপনি সব দেখতে পাবেন, পাহাড় দেখতে পাবেন, মরুভূমি দেখতে পাবেন, সমভূমি দেখতে পাবেন, সবই দেখতে পাবেন রাজস্থানের মধ্যে। আপনারা কমেন্ট করে জানান রাজস্থানের রাজধানী কি? বিশ্ব পরিবেশ দিবস, এই কোয়েশ্চেনটা আমাদের গ্রুপ সিতেও এসেছিল। বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। এই বছরের থিম কি সেটা আপনারা কমেন্ট করে উপর জানাবেন। পরবর্তী কোয়েশ্চেন, গঙ্গা নদীর উৎস কোথায়? গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ। জাতিসংঘ কখন প্রতিষ্ঠা হয়? জাতিসংঘ আমাদের ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনালি একটা সংঘ, যেখানে সব দেশ বা যে কোনো দেশকে সাধারণতভাবে এরা স্বীকৃতি দিয়ে থাকেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যাতে আর কোনো বিশ্বযুদ্ধ না হয়, তার জন্য জাতিসংঘকে প্রতিষ্ঠা করা হয় 1945 সালে 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়। আপনারা জানাবেন এর হেডকোয়ার্টার কোথায়, কমেন্ট করে জানাবেন এর হেডকোয়ার্টার কোথায়। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক, ভারতের জাতীয় প্রাণী কি? ভারতের জাতীয় প্রাণী বাঘ, আর যদি বলেন প্রপারলি রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমরা সুন্দরবন অঞ্চলে দেখতে পাই। আপনারা কমেন্ট করে জানাবেন ভারতের জাতীয় পশু। আমরা বলে দিলাম জাতীয় পশু, আপনারা কমেন্ট করে জানাবেন পাখি, জাতীয় ফল ও জাতীয় ফুল। এইগুলো পরীক্ষাতে চলে আসতে পারে, আপনারা দেখে যাবেন। কমেন্ট করে জানান ভারতের মুদ্রা কি? ভারতের মুদ্রা, সরকারি মুদ্রা রুপি, যেটা সিম্বল এইরকম। আপনারা জানাবেন ডলার, ইয়েন
কোন দেশের মুদ্রা? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম ইন্দিরা গান্ধী। তিনি অনেকটা সময় শাসন করেছিলেন। আর ফার্স্ট সিএম এর নাম ছিল ছিলেন সুচেতা কিপালিনী। ইনি ইউপির সিএম ছিলেন মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। 2011 সালে উনি চেয়ারে বসেন। প্রতিভা পাটিল ছিলেন ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট। উনি 2007 থেকে 2012 পর্যন্ত চেয়ারে বসছিলেন কংগ্রেস আমলে, ইউপি আমলে। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব আমরা, ভিটামিন সি এর অভাবে কী হয়? ভিটামিন সি এর অভাবে আমাদের স্কারবি রোগ হয়, যেটা আমরা মাড়িতে দেখতে পাই। তার সাথে দেখে যেমন রিকেট, বেরি অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাব হয়? এর আগে বলেছিলাম ভারতের জাতীয় পাখি দেখে রাখুন। ভারতীয় জাতীয় পাখি ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি। ভারতের সর্বোচ্চ বিচারালয় কোথায় অবস্থিত? যেটাকে আমরা সুপ্রিম কোর্ট বলি, ভারতীয় সুপ্রিম কোর্ট। ভারতীয় সুপ্রিম কোর্ট হচ্ছেন গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের গার্জিয়ান। তো এটা আমাদের দিল্লিতে অবস্থিত। সূর্যের কোন গ্রহের কাছে সূর্য অবস্থিত? সূর্যের নিকটতম গ্রহের নাম কি? সূর্যের নিকটতম গ্রহের নাম বুধ। সূর্যের নিকটতম গ্রহের নাম বুধ। তো আমরা ইনার প্ল্যানেট বা অভ্যন্তরীণ গ্রহ বলবো আমরা প্রথমে বুধ, দ্বিতীয় অবস্থানে শুক্র, তৃতীয় অবস্থানে পৃথিবী, চতুর্থ অবস্থানে মঙ্গল। তারপরে আউটার প্ল্যানেট বা বহিস্থ গ্রহ বৃহস্পতি, 5 নম্বর। 6 নম্বরে শনি, 7 নম্বরে ইউরেনাস, 8 নম্বরে নেপচুন। তো আমাদের সূর্যের নিকটতম গ্রহের নাম বুধ। তারপরে সেকেন্ড অবস্থানে থাকে শুক্র, তৃতীয় অবস্থানে পৃথিবী আর মঙ্গল ফোর্থ প্লেসে। প্রথম সূর্যের থেকে সামনে গ্রহের নাম বুধ। ভারতীয় জাতীয় ফুল কি? ভারতীয় জাতীয় ফুল পদ্ম। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের জাতীয় খেলা কি? ভারতীয় জাতীয় খেলা কিন্তু ক্রিকেট নয়, ভারতীয় জাতীয় খেলা হকি। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা? ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে। এই কোয়েশ্চেনটি WBSSCতে এসছে এবার, গ্রুপ সিতে। ইনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন।
7 জনের একটা টিম ছিল যারা মিলে পর সংবিধান তৈরি করেছিলেন। 2 ইয়ার্স, 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল আমাদের সংবিধান তৈরি হতে। এম.এন. রাও বলে একজন ছিলেন, বি.এন. রাও। ওনাকে উপদেষ্টা বলা হতো এই কমিটির, বা ওনার কথা মতোই যে একটা স্বাধীন দেশের একটা সংবিধান হওয়া দরকার, ওনার কথা মতোই সেটা সংবিধানটা আমাদের করা হয়। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে? জওহরলাল নেহরুকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলা হয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। নেতাজির ব্যাপারে আপনারা সবাই জানেনই। লাল বাহাদুর শাস্ত্রী পরবর্তীকালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে, খুব সম্ভবত 1965-66-তে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যস্থতা করাকালীন ওনাকে বিষক্রিয়ার মাধ্যমে বিদেশে মেরে ফেলা হয়। আপনারা কোন জায়গাতে ঘটনাটি ঘটেছিল জায়গাটির নাম কমেন্ট করবেন। আর সেইখানে অনেক সূত্রে দেখা যায় তিনি ওইখানে নাকি নেতাজিকে দেখেছিলেন। যদিও আমরা জানি 1948-এ নেতাজি তাইওকো বিমান দুর্ঘটনায় মারা যান, অনেক সূত্রে বলে। আমি তো বিশ্বাস করি লাল বাহাদুর শাস্ত্রী ঠিক ছিলেন। যাই হোক, পরবর্তী কোশ্চেনে আসি। ভারতীয় জাতীয় সঙ্গীত প্রথমে কবে গাওয়া হয়? ভারতীয় জাতীয় সঙ্গীত কী বললাম? জন গণ মন, যেটাকে 52 সেকেন্ড সময়ে গাওয়া উচিত। রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এটাকে প্রথম কংগ্রেসের কলকাতা অধিবেশনে গাওয়া হয় 1911 সালে। কোনটি অম্লীয় বৃষ্টি সৃষ্টি করে? অম্লীয় বৃষ্টির জন্যই আমাদের তাজমহলের রং, তাজমহলের মার্বেল, এই অম্লীয়তার কারণে, অ্যাসিডের কারণে তার সাথে বিক্রিয়া করে পর মার্বেলের কালার সাদা থেকে আলাদা রং হয়ে যাচ্ছে। তো শিল্প কারখানা থেকে যে SO2 বা সালফার ডাইঅক্সাইড আছে, সেটা জলের সাথে মিশে পর অম্ল বৃষ্টি তৈরি করে। তো এখানে উত্তর সালফার ডাইঅক্সাইডের জন্য অম্ল বৃষ্টি দায়ী। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? আয়তনে বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। ভারতের জাতীয় ফল কি? ভারতের জাতীয় ফল আম। ভারতের জাতীয় গাছ কি? ভারতের জাতীয় গাছ বট গাছ। কোয়েশ্চেনগুলো দেখে যেমন এগুলো আসার চান্সেস থেকেই যায়, পুরনো কোয়েশ্চেনও এসছে এগুলো। 2023 সালে ICC বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? ভারতে 2023 সালের বিশ্বকাপ আয়োজন করেন। আপনারা উইনারের নাম কমেন্ট করবেন। কে জিতেছিল? ভারতীয় যে হোস্ট করেছিল 2023 সালে ICC বিশ্বকাপ, সেই বছর জয়ী কোন দল হয়েছিল? নোবেল পুরস্কার কোন দেশে প্রদান করা হয়? নোবেল পুরস্কার সুইডেন থেকে প্রদান করা হয়। কিন্তু শান্তির জন্য যে শান্তির নোবেল দেওয়া হয় নরওয়ে থেকে।
ঠিক আছে। অ্যালফ্রেড নোবেল যিনি ছিলেন, তিনি ডিনামাইটের আবিষ্কার করেন, যেটা পরবর্তীকালে যার ফলে অনেক মানুষজন মারা যায়, এবং উনি এই জন্য ডিনামাইট আবিষ্কার করেননি, এটা দেখে ওনার মন ব্যথিত হয়, এবং পরবর্তীকালে তিনি একটা নোবেল কমিটি একটা তৈরি করেন, যেখানে ওনার রেখে যাওয়া স্থাবর সম্পত্তি থেকে প্রতি বছর বিভিন্ন অনেক ধরনের ক্যাটাগরি আছে, সেইখানে গোটা বিশ্বের যারা কাজ করছেন তাদেরকে নোবেল দেওয়া হয়। নোবেল পুরস্কার সুইডেন থেকে দেওয়া হয়, শান্তিতে নোবেল নরওয়ে থেকে দেওয়া হয়। কোনটি নবায়নযোগ্য শক্তি? নবায়নযোগ্য শক্তি মানে যে শক্তিটাকে আপনি আবার তৈরি করতে পারবেন একবার ইউজ করার পরও। কয়লা, পেট্রোল আর ডিজেল এগুলো আবার রিইউজ আপনারা করতে পারবেন না, কিন্তু সৌরশক্তি এটা রিইউজ করা যায়, যেটাকে আমরা, এটার উত্তর সৌরশক্তি, যেটাকে আমরা বলি পুনর্নবীকরণযোগ্য শক্তি। পরবর্তী কোশ্চেন, ভারতের বৃহত্তম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধগুলির মধ্যে হীরাকুন্দ বাঁধ, যেটা বৃহত্তম হিসাবেও ধরা হয়। আপনারা বলুন হীরাকুন্দ বাঁধ কোন রাজ্যে অবস্থান করে বা কোন নদীর তীরে অবস্থান করে? পরবর্তী কোশ্চেন, আরবিআই সদর দপ্তর কোথায়? আরবিআই পুরো নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটাকে ব্যাংকের ব্যাংক বলা হয়। ব্যাংকস ব্যাংক বলা হয়, ব্যাংকস ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক বলা হয়। আমাদের দেশের যত ব্যাংক আছে সবগুলোর যদি টাকা পয়সার দরকার হয় বা কোনো নতুন নীতি নির্ধারণ করতে হয় বা যা কিছুই, সব কিছু আমাদের আরবিআই কন্ট্রোল করে থাকে। এটা সদর দপ্তর মুম্বাই অবস্থিত। বর্তমানে আরবিআইয়ের গভর্নরের নাম সঞ্জয় মালহোত্রা। ইনি 26তম আরবিআই গভর্নর। 2024 সালের 11 ডিসেম্বরে উনি চেয়ারে বসছেন। ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? ভারতীয় জাতীয় ক্যালেন্ডার শকাব্দ। 78 AD-তে BC বা 78 খ্রিস্টাব্দে কনিষ্ক চালু করেন। এটা কি যদি ধরেন, যাই হোক, শকাব্দ চালু করেন। অনেকে বলেন শালিবাহন চালু করেন, অনেকে বলেন জর্জটন চালু করেন। ভারতীয় সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট 1957 সালে এই শকাব্দকে
ভারতের জাতীয় ক্যালেন্ডার হিসাবে ধরেন। এই শকাব্দের প্রথম মাস কিন্তু চৈত্র মাস, মনে রাখবেন। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? কিছুক্ষণ আগে আমরা বললাম প্রতিভা সিং পাটিল। 2007 থেকে 2012 পর্যন্ত ইনি চেয়ারে ছিলেন, আর ইনি প্রথম মহিলা রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন দ্রৌপদী মুর্মু। ইনি প্রথম দলিত বা প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। উনি উড়িষ্যা রাজ্য থেকে বিলংস করেন। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, সরোজিনী নাইডু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সুষমা স্বরাজ বিদেশ মন্ত্রী ছিলেন। কোন ধাতু বিদ্যুৎ পরিবাহক হিসাবে সর্বোত্তম? বিদ্যুৎ পরিবাহক ধাতুর আমরা সেই সব মৌলিক ধাতু বলবো যেটাকে ঠুকলে আওয়াজ তৈরি করবে এবং যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটিকে পরিবহন করতে সাহায্য করবে। ইন জেনারেল নর্মালি ধাতু সুপরিবাহী হয়। সবচেয়ে ভালো সুপরিবাহী নাম রূপা, তারপরে সোনা। ইন জেনারেল যেটা আমাদের ইউজ হয় সেটা তামা। তো এইখানে রূপা সবচেয়ে সর্বোত্তম ধাতু যেটা বিদ্যুৎ পরিবাহিতায় সর্বোত্তম হিসাবে ইউজ হয়। ইন জেনারেল যদি আমরা রূপা দিয়ে তার ইউজ করি ধাতু বা ইলেকট্রিসিটি ট্রান্সফার করার জন্য, তাহলে সেটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং প্রচুর কস্টিং পড়ে। তার জন্য ইন জেনারেল আমরা তার চেয়ে কম দামি তামা ইউজ করে থাকি। ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক অধিকার আছে? বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। আগে 7টি ছিল, যেটা ছিল সম্পত্তির অধিকার। বর্তমানে সেটা অ্যামেন্ডমেন্ট করে পর মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেটা বর্তমানে 300A আর্টিকেল নাম্বার 300A-তে সম্পত্তির অধিকার বর্তমানে কানুনি বা আইনি অধিকারের মধ্যে পড়ে। আইনি অধিকার, কিন্তু আগে এটা প্রথম দিকে মৌলিক অধিকারের মধ্যে পড়তো। তো কোয়েশ্চেন আসবে না হয়তো এইটা যে সম্পত্তির অধিকার বর্তমানে কোন অধিকারের মধ্যে পড়ে, এটা আইনি অধিকারের মধ্যে পড়ে। আগে এটা মৌলিক অধিকারের মধ্যে ছিল। বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত। জেনেভা কোথায়? জেনেভা সুইজারল্যান্ডে। জেনেভাতে অবস্থিত। ভারতের জাতীয় নদী কোনটি? ভারতের জাতীয় নদী গঙ্গা, যেটা গঙ্গোত্রী হিমবাহে তৈরি হয়ে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে পর বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হচ্ছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে মিলিয়ে পর খুব সম্ভবত 2525 কিলোমিটারের দৈর্ঘ্য। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ ত্বক বা স্কিন। যদি আমাদের বড় হাড় বলা হয়
বড় হাড়ের নাম মানবদেহের ফিমার, যেটা হাঁটুর থেকে কোমর পর্যন্ত অবস্থান করে, কোমর থেকে হাঁটু পর্যন্ত। আর সেটা সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড় হাড়। আর যদি ছোট হাড়ের কথা বলা হয়, ছোট হাড় আমাদের স্টেপিস, যেটা আমাদের কানে অবস্থান করে, স্টেপিস। প্রথম বিশ্বযুদ্ধ, এগুলো দেখে যাবেন, পরীক্ষাতে আসতেই পারে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু কখন হয়? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে। ভারতের জাতীয় প্রতীক কি? ভারতীয় জাতীয় প্রতীক, ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। যদি অশোক স্তম্ভ দেখে থাকেন, তার চারপাশে চারখানা লায়ন আছে, নিচে অশোক, সিংহ আছে চারটে, নিচে অশোক চক্র আছে, তার পাশেও ওটা পশু থাকে, যেটি আমরা এক্সক্যাভেট বা খুঁড়ে পেয়েছি সারনাথ থেকে। সারনাথ ইউপিতে, বানারসের কাছে অবস্থিত। সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? সবচেয়ে কঠিন পদার্থ হীরা, যেটি কার্বনের একটা প্রতিরূপ। বর্তমানে হীরা পৃথিবীর উপরিভাগে পাওয়া গেল, বর্তমানে হীরাকে ল্যাবের মাধ্যমে তৈরি করা যায়, ল্যাব গ্রোন ডায়মন্ড বর্তমানে পসিবল। ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন। তারপরে আমাদের চলে আসে পদ্ম পুরস্কার। পদ্ম পুরস্কার 3 ধরনের আছে। পদ্ম বিভূষণ, পদ্মশ্রী। একমাত্র ভারতরত্ন পাওয়া খেলোয়াড়ের নাম সচিন টেন্ডুলকার। এনাকে মাস্টার ব্লাস্টার বলা হয়। আর সেনাদের গ্যালেন্টারি অ্যাওয়ার্ড পরমবীর চক্র, হায়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড পরমবীর চক্র। ভারতরত্ন সিভিলিয়ানদের জন্য, সাধারণ মানুষজনের জন্য, আর যারা বিভিন্ন ফোর্স রয়েছে তার মধ্যে যিনি সর্বোচ্চ বলিদান বা সেরকম কাজ করেন তাকে পরমবীর চক্র দেওয়া, এটা সবচেয়ে হায়েস্ট অর্ডারের পুরস্কার। কোনটির মধ্যে গ্রিন হাউস গ্যাস? কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস। ভারতের দীর্ঘতম নদী, এর আগেও করলাম, গঙ্গা, 2525 কিলোমিটার। এর মধ্যে কে স্বাধীনতা সংগ্রামী ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ডাইরেক্ট বলতে পারি না, ওনার যোগদান অবশ্যই ছিল, কিন্তু সুভাষচন্দ্র বসু হচ্ছে স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা, যাকে আমরা নেতাজি বলে থাকি। সত্যজিৎ রায় ফিল্ম ডাইরেক্টর ছিলেন। বা নির্দেশক, তিনি অস্কার পেয়েছিলেন মরণোত্তর। অমর্ত্য সেন নোবেল পেয়েছেন অর্থনীতিতে।
রবীন্দ্রনাথ ঠাকুরও নোবেল পেয়েছিলেন 1913 সালে। 1913 সালে নোবেল পান কিসের জন্য? গীতাঞ্জলির ইংলিশ অনুবাদের জন্য, সংস অফ স্পোকেন। ইনি প্রথম ভারতীয়, ইভেন প্রথম সাউথ এশিয়ান যিনি নোবেল পেয়েছিলেন। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? ভারতের বৃহত্তম মরুভূমি থর, সাহারা, গোবি, কালারি এগুলো নয়। থার আমাদের রাজস্থানে অবস্থিত, যেটাকে আরাবল্লী পর্বত মাঝখানে অবস্থান করার ফলে আপাতত রাজস্থান স্টেটের মরুভূমিটাকার অগ্রগতি পায়নি, যেটা আটকে রয়েছে আরাবল্লী পর্বতের জন্য। এই দেখুন, ভারতের জাতীয় সঙ্গীত আগে আলোচনা করলাম। কত সময় গাইতে লাগে? 52 সেকেন্ড গাইতে লাগে জাতীয় সঙ্গীত। কোনটি অজৈব পদার্থ? অজৈব মানে যেটা জীব থেকে, মানে যার মধ্যে জীবন নেই, যেটা সেটার থেকে তৈরি হয়নি। গাছের মধ্যে জীবন আছে, প্রাণীয় জীবন, ব্যাকটেরিয়ার মধ্যে জীবন আছে। তো জল আমাদের সঠিক উত্তর। জল একটি অজৈব পদার্থ। কোনটি দক্ষিণ ভারতের নদী? নর্থ ইস্টের নদী, নর্থ ইস্ট। এটাও সাউথ, সরি, নর্থ, উত্তরের নদী। বিন্ধ্য পর্বত দিয়ে যদি আমরা ভারতকে ভাগ করি, উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ। তো কাবেরী আমাদের দক্ষিণ ভারতের নদী। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? বললাম, সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। ভারতের জাতীয় গান কি? এটাও আমরা আলোচনা করলাম। বন্দে মাতরম। আপনারা বলুন কে লিখেছিলেন বন্দে মাতরম?